আমাদের ফেসবুক পেজে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তাহলে যখনই আমরা নতুন এপিসোড প্রিমিয়ার করব, সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে। আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই। আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন না একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি। তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। আমাদের হচ্ছে 1,44,000 সামথিং, ওদের 16,00,000 সামথিং, 1640 সামথিং। ঠিক আছে। জি। তার মানে আমাদের চেয়ে 16 গুণ বড় একটা 16 গুণ রাষ্ট্র। বড়। এক নাম্বার, আপনি চিন্তা করেন যে কান্ট্রিটার সাইজ কত। আচ্ছা, এই কান্ট্রিটা আপনি এয়ারফোর্স দিতে পারবেনই না, ওটা বাদ দেন। আপনি যদি ইউএস আর্মি মানে এখন যদি এই কান্ট্রিতে যুদ্ধ করতে যেতে চায়, জি। তাহলে মিনিমাম 7 থেকে 9 লাখ সৈন্য নিয়ে যাওয়া লাগবে। 7 থেকে 9 লাখ ইউএস সৈন্য নিয়ে তাকে ইরানে ঢুকতে হবে। জি। আচ্ছা, আর ইরানকে পরাস্ত করে ইরানকে যদি ক্যাপচার করে রাখতে চায়, তাহলে মিনিমাম 12 লাখ সৈন্য লাগবে, 10 থেকে 12 লাখ সৈন্য লাগবে। আচ্ছা, এটা আমি মানে ভিয়েতনাম যুদ্ধের হিসাব, এটা কিভাবে হিসাবটা করলেন ভাই, বা কিভাবে হিসাবটা ক্যালকুলেট করলেন? এই যে ভিয়েতনাম যুদ্ধে যখন যারা গেল, তারপরে আফগানিস্তান যুদ্ধে যখন গেল, তারপরে ইরাকে যখন যুদ্ধ করতে আসলো, তখন এই পরিমাণ সৈন্য লাগছে। আচ্ছা। এর চেয়ে কম লাগছে। এখন আমি যেটা করছি এই জায়গায়, যে আমি এটা অঙ্ক করে এটা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ভিয়েতনামে যুদ্ধ চলছে প্রায় 20 বছর, জি। ঠিক আছে। আফগানিস্তানের যুদ্ধ চলছে 20 বছর। সো এই দুইটাই প্রায় 20 বছরের যুদ্ধ, 40 বছর। হ্যাঁ, ঠিক আছে। আর ইয়ার যুদ্ধটা অনেক ছোট ছিল, ইরাকের যুদ্ধের ওটার ডিউরেশন খুব কম ছিল, বাট ওটার মানে ব্যাপ্তি অনেক হাই ছিল। জি। এই জায়গায় আমি ওই 3টা জায়গায় হিসাব করে দেখলাম যে ভিয়েতনামে যে 20 বছর যুদ্ধ করলো, ওই 20 বছরে তাদের টোটাল কত ট্রুপস ছিল, আর একটা নির্দিষ্ট সময়ে হায়েস্ট কত ছিল। একটা নির্দিষ্ট সময়ে হায়েস্ট ছিল, সেটা হচ্ছে প্রায় 5 লাখ প্লাস। আচ্ছা। ঠিক আছে। তো একই রকমভাবে ইরাক এবং আফগানিস্তানেও আমি দেখলাম, দেখার পরে যে যেটা আমি বুঝলাম যে ওভারঅল আমাদের এই যে মিলিটারি মানে ফোর্স ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। যেমন আগেকার সময় যুদ্ধে বলতো যে ক্লসউইজের একটা অ্যাটাক রেশিও ছিল, যে আপনি যদি একজনকে হারাইতে চান, একজন সৈন্যকে হারাইতে চান, তাহলে 3 জন সৈন্য নিয়ে আসতে হবে। এটাকে সাকসেস রেশিও বলে। এখন এটা একটু কমে গেছে, এটা আমেরিকার ক্ষেত্রে এটা বলে 1:1.5। আচ্ছা। তো সেক্ষেত্রেও যদি হয়, তাহলে আমার হিসাব যেটা, সেটা হচ্ছে যে 7 থেকে 9 লাখ সৈন্য লাগবে হচ্ছে প্রাথমিক সাকসেস পাওয়ার জন্য। আর যদি ইরানকে ক্যাপচার করে ধরে রাখতে হয়, তাহলে মিনিমাম লাগবে হচ্ছে 10 থেকে 12 লাখ। এটা হচ্ছে ইউএসএ ভাই। ইউএস আর্মির। ভাইয়া, আপনি যদি সামরিক শক্তি সম্পর্কে, বিশেষ করে ইরানের সামরিক শক্তি সম্পর্কে একটু বিস্তারিত বলেন। ইরানের বর্তমান যে সামরিক শক্তি আছে, ওরা তো আইআরজিসির আন্ডারে মানে কাজ করছে, এবং এই সামরিক শক্তিটা মূলত মিসাইল এবং ড্রোন নির্ভর। এবং এরা আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে একে তো হচ্ছে তাদের ওই যে ঐতিহ্যের কথা বললাম, জি, সে ঐতিহ্য আছে, পারস্য সভ্যতার ঐতিহ্য। জি। আর এটা হচ্ছে 80 থেকে 88 সাল পর্যন্ত 8 বছর কিন্তু তারা অ্যাক্টিভলি যুদ্ধ করেছে। সো ওই যুদ্ধের অভিজ্ঞতা তাদের আছে। প্লাস যেটা হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে একমাত্র মানে সফল মুসলিম রাষ্ট্র তো ইরান। সো তারা আবার এই যে প্রক্সি যেগুলো আছে, যেমন লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুতিজ, তারপরে সিরিয়ান এবং ইরাকি যে ফ্যাকশনগুলো আছে ছোট ছোট, যেগুলো XIS, সো এই সব মানে প্রক্সিগুলোকে হ্যান্ডেল করেও তারা অভ্যস্ত। এবং তারা মূলত তাদের মিসাইল এবং ড্রোন সিস্টেম যেটা আছে, এইটার উপরে ব্যাপক গবেষণা করে এটাকে একটা ভালো লেভেলে নিয়ে গেছে, যেটার প্রমাণ আমরা পাচ্ছি খাইবার মিসাইল,
তারপরে হচ্ছে ফাত্তা-2 মিসাইল, এই ধরনের মিসাইলের মাধ্যমে, যেটা মানে খুবই চমৎকার এবং বিধ্বংসী মিসাইল। জি ভাই। তো হ্যাঁ, অফকোর্স ইরান আর্মির পক্ষে আটলান্টিক ক্রস করে আমেরিকা যাওয়া সম্ভব না। আমেরিকা ওইভাবে আসলে কেউ যেতে পারে নাই। 2টা বিশ্বযুদ্ধ তারা মানে লড়ছে। জি। কোনো বিশ্বযুদ্ধে আমেরিকার মাটিতে কোনো বোমাকে ফেলতে পারে নাই। জি। সো ওইটা সম্ভব না। ইসরায়েলকে মানে যুদ্ধ করে পরাস্ত করার মতো শক্তি আমি ইরানের ভেতরে দেখছি না। জি। কারণ ইসরায়েল মানেই তো হচ্ছে পিছনে আমেরিকা, আমেরিকা। সেটা সম্ভব না। বাট এখন যেটা তারা শর্ত চাপিয়ে দিয়েছে যে ওকে আমরা যুদ্ধ থামাতে রাজি, কারণ যুদ্ধ থামানোর চাবি এই মুহূর্তে আসলে ইরানের হাতে। সো ইরান বলছে আমরা যুদ্ধ থামাতে রাজি আছি। প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে যে আর এই জীবনে আমাদের উপরে কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় শর্ত, মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ক্যান্টনমেন্ট থাকতে পারবে না। ওয়াও। তো মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্যান্টনমেন্ট আছে, অনেকগুলো আছে। একটা ধরেন এই থেকে আপনি যদি শুরু করেন, জি। এই কাতারে আছে, কুয়েতে আছে, বাহরাইনে আছে, তারপরে সৌদি আরবে আছে, লেবাননে আছে, জর্ডানে আছে, ইরাকে আছে, সিরিয়াতে আছে। জি। আর একটু উপরে গেলে আপনি দেখবেন যে টার্কিতেও আছে। জি। তুরস্কেও কিন্তু ইউএস ক্যান্টনমেন্ট আছে, এটা ন্যাটোর ফোর্সের আন্ডারে। জি। তো ইরান বলতেছে যে এই ক্যান্টনমেন্টগুলো সব এখান থেকে সরিয়ে দিতে হবে। জি। তো এই শর্ত সাপেক্ষে এখন মানে ইরান রাজি আছে এই যুদ্ধ বন্ধ করতে। তার মানে আমরা বলতে পারি ভাই এখন বল হচ্ছে ইরানের কোর্টে। অফকোর্স, কারণ এটা যুদ্ধ ওই ইরানের সম্ভবত একজন মন্ত্রী আরাকচি সম্ভবত বলছে যে যুদ্ধ অবশ্যই ইউএসএ শুরু করেছে, জি, কিন্তু যুদ্ধ কবে শেষ হবে এটা ডিসাইড করব ইমরান, মানে ইরান নির্ধারণ। যদিও গেম থিওরি বলতেছে ভিন্ন কথা। জি। গেম থিওরি অবশ্য বলছে যে ইরান অথবা মানে ইসরায়েল অথবা আমেরিকা, এদের কথায় যুদ্ধ শেষ হবে না, যুদ্ধ শেষ হবে অন্য আরেকটা কারণে। এই কারণটা কি হতে পারে ভাই? আচ্ছা, ওই কারণটা হচ্ছে স্টক। আচ্ছা, মানে দুজনের ভিতরে কোনো একজনের স্টক আগে শেষ হয়ে যাবে। কিসের স্টক? অস্ত্রের স্টক। তো এইটা বোঝার জন্য যেটা দরকার জানা, সেটা হচ্ছে যে ইরান মূলত কিন্তু একটু সস্তা টাইপের মিসাইল এবং সস্তা টাইপের ড্রোন তৈরি করে। জি। যেমন রিসেন্ট একটা ইনসিডেন্ট আমি যেটা উদাহরণ হিসেবে বলতে পারি, যে ইরান একটা মিসাইল ছাড়লো যেটা $50,000 মূল্যের। জি। এইটা ইসরায়েলে পৌঁছানোর আগে বিভিন্ন জায়গা থেকে 11টা ইন্টারসেপ্টর ফায়ার করা হলো। তো একটা ইন্টারসেপ্টরের দাম হচ্ছে $1 মিলিয়ন। জি। তাইলে কি হলো, $50,000 দামের আপনি একটা মানে মিসাইলকে ধ্বংস করার জন্য $11 মিলিয়ন খরচ করলেন, রাইট? এটা তো একটা ক্ষেত্রে বললাম। এবং এই ক্ষেত্রে মজার ঘটনা যেটা হয়েছে, ইরান বিশ্বে এই প্রথম এই টেকনিকটা ফলো করে সাফল্য পাইলো এবং এখন পর্যন্ত পাচ্ছে। অনেকেই হয়তো বলবে যে মানে টেকনিকটা কি ভাই, মানে চিপে মিসাইল তৈরি করা নাকি? টেকনিকটা বেশ কয়েকটা জিনিসের কম্বিনেশন। এটা হচ্ছে হাইব্রিড ওয়ার, অ্যাসিমেট্রিক ওয়ার আর অ্যাট্রিশন ওয়ার। তিন রকমের জিনিস। ওকে। তো এই তিনটার সে একটা কম্বিনেশন আছে। কম্বিনেশন কি? নাম্বার 1 যেটা করছে সেটা হচ্ছে সে অতি মানে হাইটেক যে মানে আমেরিকান টেকনোলজি আছে, এটার এগেনস্টে হাইটেক হয়ে ফাইট করার চেষ্টা করে নাই। ওকে। সে সস্তা জিনিস দিয়ে তার হাইটেক জিনিস বেশি খরচ করাইছে। ওই যেটা আমি বললাম যে আমি $50,000 একটা মিসাইল পাঠাচ্ছি, বাট তোমার $11 মিলিয়ন ধসায় দিচ্ছি। জি। এবার আসি হচ্ছে আপনার দ্বিতীয় যে টেকনিকটা সে ফলো করছে, সেটা হচ্ছে যে এই যে মধ্যপ্রাচ্যের ইউএস ক্যান্টনমেন্টগুলো আছে, এই ক্যান্টনমেন্টগুলোতে কিন্তু রাডার সিস্টেম আছে। সে খুব পরিকল্পিতভাবে রাশিয়ান এবং চাইনিজ তথ্য এবং টেকনোলজির সহায়তা নিয়ে এই রাডারগুলো ধ্বংস করা শুরু করছে। আচ্ছা আচ্ছা, যেমন থার্ড যখন ধ্বংস হলো, ইট ওয়াজ রিয়েলি মানে ড্যামেজিং ফর আমেরিকা, কারণ 4 বছর লাগবে এই থার্ডের আবার এটা এখানে বসাইতে হলে। আচ্ছা, এটা মানে প্লাগ অ্যান্ড প্লে না, ইট টেকস টাইম। আচ্ছা, আবার এই যে থার্ডের যে ইয়ে ছিল, এই ওখানে যে ইন্টারসেপ্টরগুলো ছিল, এই ইন্টারসেপ্টর এত দামি যে আমেরিকার মতো প্রোডাকশন লাইন বছরে অনলি 96টা তৈরি করতে পারে এক বছরে। আচ্ছা, ইন্টারসেপ্টরটা কি ভাই? এটা ইন্টারসেপ্টর মানে হচ্ছে আপনি একটা মিসাইল ছাড়লেন, এই মিসাইলটাকে থামানোর জন্য যে কটা মিসাইল ছাড়া হয়, প্যাট্রিয়ট বলি আমরা। জি, প্যাট্রিয়ট এবং থার্ড আলাদা। জি, প্যাট্রিয়টের
মানে একটু ধরেন যে আমি সহজে যদি বলি, প্যাট্রিয়টটা একটু কম দামি, থার্ড আরও বেশি দামি। আচ্ছা, ঠিক আছে। সো এই যে মিসাইলগুলো, এগুলোকে বলে ইন্টারসেপ্টর। ওকে। এখন তাহলে এতদিন পর্যন্ত ইসরায়েলকে কেউ ফুলের টোকা কেন দিতে পারে নাই? কারণ আপনি ফুল মারলেও এটা থার্ড অথবা প্যাট্রিয়ট দিয়ে সে থামায় দিত। জি, ইরান করলো কি, এই প্রথম তার যুদ্ধের টেকনিকে চেঞ্জ আনলো। সে আমেরিকান সৈন্য অথবা ইসরায়েলের সৈন্যের ব্যাপারে মাথা ঘামালো না। সে করলো কি, আস্তে আস্তে এই যে আইজ অ্যান্ড ইয়ার্সগুলো আছে এগুলো ধ্বংস করলো। এর ফলে একটা ভয়াবহ জিনিস ঘটলো। আগে যেটা হতো যে আপনি ইরান থেকে যখন একটা মিসাইল মারবেন, জি, এই মিসাইলটা আকাশে ওঠার মাত্র, মানে মিসাইলটা লঞ্চ হওয়া মাত্র ইসরায়েল টের পেয়ে যেত আমেরিকান এই টেকনোলজির কারণে, জি। এবং তারা কম বেশি 20 মিনিট সময় পেত আচ্ছা, একটা মিসাইলকে ধ্বংস করতে, একটা মিসাইল মানে ইন্টারসেপ্ট করতে। জি, তারা 20 মিনিটেরও বেশি সময় পাইত। ওকে। আর এই যে চোখগুলো ধ্বংস হওয়ার কারণে জর্ডানে, সৌদি আরবে এবং বাহরাইনে জি। যে রাডারগুলো আছে, এই রাডারগুলো ধ্বংস হওয়ার কারণে এখন 20 মিনিটের জায়গায় তারা অনলি 1.5 মিনিট সময় পায়। ও, ঠিক আছে। এবং এই জন্য আপনি দেখবেন যে গত 3-4 দিন ধরে ইসরায়েলের ওপরে অনেক অ্যাকুরেটলি এই মিসাইল আক্রমণ চলছে। এবং এই মিসাইল আক্রমণের ভয়াবহতা এমন যে অনেক ইসরায়েলিরা নাকি বলছে যে ইসরায়েলের তেলাবিব শহর দেখতে এখন একটা গাজার মতো হয়ে গেছে। ঠিক আছে। তো মানে এই জায়গাটাতে ইরান যে টেকনিকটা ফলো করতেছে, জি ভাই। এই টেকনিকটা সস্তা টেকনিক, বাট সফল টেকনিক, জি, কার্যকরী টেকনিক। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই জায়গায় ওই মানে ইনফ্যান্ট্রি ফোর্সেস না আসবে, গ্রাউন্ড ফোর্সেস না আসবে, ততক্ষণ পর্যন্ত আকাশ থেকে আমেরিকা এই যুদ্ধের কোনো ফলাফল আনতে পারবে না। ভাই, যুদ্ধে জয়ী হতে হলে কি অবশ্যই গ্রাউন্ড ফোর্সেস বা ভূমিতে যে বাহিনী তাকে মুভ করতে হয় বা তাকে সেটা জয় করতে হয়? বিষয়টা কিরকম? এটা সামান্য কিছু ডিবেট ছাড়া এটা এরকমই। আচ্ছা ভাইয়া, আমরা জানি যে ইরানের অনেকগুলো বাহিনী আছে, বিশেষ করে যেটা মধ্যপ্রাচ্যে সবাই এটা নিয়ে অনেক শঙ্কিত, বিশেষ করে সুন্নি কান্ট্রিগুলো। তাদের আইআরজিসি বাহিনী আছে, সেনাবাহিনী আছে, ইন্টেলিজেন্সি আছে, তাদের যে বিভিন্ন রকমের সেনাবাহিনী, তাদের সম্পর্কে যদি কিছু বলেন। না, ওদের মূলত আমি যেটা দেখছি যে ওদের মূল সেনাবাহিনী একটা, আর একটা হচ্ছে আইআরজিসি। আইআরজিসি হচ্ছে ওদের মানে পলিটিক্যাল আর্মির মতো, যেটা চাইনিজ যে আর্মি আছে ওইটাও কিন্তু চায়নার মেইন আর্মি না, ওটা হচ্ছে মানে পিপলস আর্মি বলে ওরা, পলিটিক্যাল পার্টির আর্মি এটা। সো এরকমভাবে ওর একটা ব্লেন্ডিং ওই জায়গায় আছে। আর তার সাথে তাদের বেশ কিছু মানে প্রক্সি আছে, এদেরকে নিয়েই হচ্ছে ইরানিয়ান মেইন শক্তি আর কি। ভাইয়া, আমরা দেখছি যে ইরান অনেক বছর ধরে পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা করে ফেলেছে। তো আপনার কি মনে হয়, ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে বা ভবিষ্যতে আদৌ করতে পারবে? আমার কাছে যেটা মনে হয়, ইরান মানে পারমাণবিক সক্ষমতা অর্জনের চূড়ান্ত পর্যায়ে ছিল, এবং তারা এই মানে পারমাণবিক অস্ত্র হয়তো চাইলেই বানাতে পারতো, ওরকম জি। একটা অবস্থায় ছিল। এখন এক একটা দেশের না রিকোয়ারমেন্ট এক এক রকম। যেমন মজার ব্যাপার যেটা, নাম্বার 1, যে পৃথিবীতে আমেরিকা হচ্ছে একমাত্র রাষ্ট্র জি, যেই রাষ্ট্রটা পারমাণবিক অস্ত্র পৃথিবীতে ব্যবহার করছে একমাত্র। ওকে। এবং এটা হচ্ছে 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে তারা ব্যবহার করল। জি, অনেকে বলে যে ওই সময় হিরোশিমা এবং নাগাসাকিতে এই বোমা ব্যবহারের আর দরকার ছিল না, কারণ অলরেডি জাপান তখন আত্মসমর্পণের ব্যাপারে কথা শুরু করে দিচ্ছিল। জি, কিন্তু আমেরিকা দেখলো যে আবার কবে বিশ্বযুদ্ধ লাগবে, আমি আবার কবে এই জিনিস টেস্ট করবো, তার চেয়ে এখন করে ফেলি। তো এটা নিয়ে বিতর্ক আছে এখনো, জি। যে এটা অপ্রয়োজনীয় ছিল। তো পৃথিবীতে একমাত্র এই পারমাণবিক বোমা ব্যবহারের অভিজ্ঞতা তাহলে আমেরিকারই আছে। জি, আচ্ছা, এরপরে এই পারমাণবিক বোমা আর কার কার আছে? টোটাল পৃথিবীতে 9টা দেশের আছে। এর ভিতরে 5টা দেশ আছে, ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া, চীন। জি, এই 5টা দেশের আছে হচ্ছে এরা যেহেতু বিগ 5, জাতিসংঘে আপনি দেখবেন যে এই 5জনই কিন্তু ভেটো দেয় বা ভোট দেয়। ভেটো পাওয়ার আছে। তো তার মানে কি, যাদের পারমাণবিক সক্ষমতা আছে তারা ভেটো দিতে পারে। জি, তো এটা গেল একটা অংশ। এ বাদে আরও 4টা কান্ট্রি আছে, যে 4টা কান্ট্রির পারমাণবিক সক্ষমতা আছে। কার কার? ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল। আচ্ছা, এই হচ্ছে টোটাল 9টা কান্ট্রি। 9টা। আরেকটা কান্ট্রি আছে যে কান্ট্রিটার মানে পারমাণবিক সক্ষমতা ছিল, কিন্তু তারা স্বেচ্ছায় এটা ধ্বংস করে ফেলছে। সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা।
ঠিক আছে, ওকে, তাদের পারমাণবিক সক্ষমতা ছিল, জি। কিন্তু তারা এটা ধ্বংস করে ফেলছে। আবার আরেকটা কান্ট্রি আছে যে কান্ট্রির পারমাণবিক সক্ষমতা ছিল, যেটা তারা দিয়ে দিছে, এটা হচ্ছে ইউক্রেন। আচ্ছা, ইউক্রেন একসময় তাদের এই পারমাণবিক বোমাগুলা রাশিয়াকে ফেরত দিয়ে দিছিল। জি তো এই হচ্ছে পারমাণবিক বোমার গল্প। জি এর ভেতরে ইরানের কাছে তো মানে আমেরিকা এই পুরো প্রোগ্রামটাই দিয়েছিল, জি এবং তারা এই প্রোগ্রামের উপর বেস করেই ইউরেনিয়াম এনরিচ করতেছিল। জি সো ইউরেনিয়াম এনরিচমেন্ট এমন একটা পর্যায়ে ছিল যেখান থেকে মানে ধারণা করা হয় যে চাইলেই 7 থেকে 10 দিনের ভেতরে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। জি আর আমেরিকা তো বারবার বলতেছে যে আমরা তাদের এই পারমাণবিক বোমার সক্ষমতা ধ্বংস করতে চাই। প্রশ্ন এটা হইতেই পারে যে পৃথিবীতে আরও 9টা দেশের পারমাণবিক বোমা আছে, তাহলে ইরান কেন পাবে না? এটা কেন তার অধিকার না? অ্যাবসলিউটলি ভাই। তো এই প্রশ্ন কেউ জিজ্ঞেস করে না এই পৃথিবীতে। কিন্তু সবাই যে প্রশ্নটা জিজ্ঞেস করতেছে যে গত বছরই তুমি একবার বললা যে পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে গেছো, এই বছর আবার কই থেকে আসলো? এই 1 বছরের ভিতরে সে কিভাবে এনরিচ করলো? এটা তো সম্ভব না। সম্ভব না। সো এই কারণে আমি মনে করি যে যদি ইরানের পারমাণবিক সক্ষমতা থেকেই থাকে, জি, তাইলে এটা গত বছরের আগেই হয়ে গেছে। ওকে, কিছু ওয়ারহেড হয়তো তার আছে। জি আর যদি তার তখন না থেকে থাকে, তাহলে এখন নতুন করে এই মানে ভোলাটাইল পরিস্থিতিতে তাকে যদি রেডিমেড ওয়ারহেড রাশিয়া অথবা চীন সাপ্লাই না করে, তাহলে তার পক্ষে এখন ঠান্ডা মাথায় বসে পারমাণবিক বোমা তৈরি করাটা কেন জানি আমার কাছে মনে হয় বেশ চ্যালেঞ্জিং। ভাইয়া, আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে যুদ্ধে। এর মধ্যে ইরান দেখতে পাচ্ছি যে এক ধরনের মিসাইল ইউজ করছে, এবং যেই মিসাইল তারা যেখানে টার্গেট করে পাঠাচ্ছে সেখানে যাওয়ার সময় তারা আরও বিভিন্ন রকমের বারুদ বা ইন্টারসেপ্টার বেশ কিছু ওইখান থেকে আরও ছোটো ছোটো মিসাইল বা কিছু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে মিসাইল ইরান থেকে হয়তো ইসরায়েল যাচ্ছে তেলাবিবে ঢোকার পরপরই ওইখান থেকে আরও ছোটো ছোটো মিসাইলের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, বা ইসরায়েল দেখা যাচ্ছে ওই মিসাইলটাকে ধ্বংস করে দিচ্ছে, তারপরেও সেটা থেকে ওই ধ্বংস হওয়ার আগে বিভিন্ন পার্ট বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এটা কোন ধরনের মিসাইল ইউজ করছে ইরান? না, এটা এই ধরনের বোমা আছে অলরেডি, আর্টিলারি শেলই আছে, এটা ক্যানিস্টার বোমা বলে। জি, ক্যানিস্টার শেল মানে হচ্ছে আপনি একটা বড় শেলের ভেতরে এরকম ছোট ছোট আবার শেল, আপনি জাস্ট কল্পনা করেন যে আপনি একটা এত বড় একটা বোমা বানাইলেন, জি এই বোমার ভিতরে আপনি 10টা গ্রেনেড সাজায় রাখলেন, তাহলে কি হলো? এই বোমাটা যখন বাস্ট হবে, ভেতর থেকে 10টা গ্রেনেডও বাস্ট হবে আলাদা আলাদাভাবে। তো এইটা হচ্ছে বেস কনসেপ্ট। এই কনসেপ্টটা এই কারণে করা হয় যে আপনি যখন প্রায় ধরেন 500-600 কিলোমিটার দূরে ট্রাভেল করে যখন মিসাইলটা যাওয়ার পরে এটা যখন হিট করে, তখন আপনি যদি একটা মাত্র রাখেন, মিসাইল ভর্তি বোমা রাখেন, ওয়ারহেড, তাহলে এক ধরনের ক্ষতি হবে। আর যখন আপনি ছোট ছোট ক্যানিস্টারের মতো করে ছড়ায় দিবেন, এতে ক্ষতিটা অন্যরকম হয় কি, যে একটা বোমা একবার পড়লো, একবার বাস্ট হলো, একটা বিল্ডিং ধ্বংস হয়ে গেল। জি ভাই। কিন্তু এরকম ছোট ছোট বোমা যখন একটা এলাকায় ছড়ায় পড়ে, তখন না যেটা হয় যে এই এলাকা জুড়ে আপনার সাধারণ মানুষের হাঁটা চলা তখন ডিফিকাল্ট হয়ে যায়। জি ভাই। কারণ এটা অনেকটা ওই যে মাইনের মতো বাস্ট হতে পারে, এবং এর কারণে যেটা হয় যে বোমা আপনি হয়তো আজকে এটা ফেললেন, আজ থেকে দেখা গেলো 6 মাস 7 মাস 8 মাস পরেও এটার কারণে আবার ব্লাস্ট হতে পারে, ব্লাস্ট হচ্ছে। এটা ব্লাস্ট না হলে ওইটা না হলে ওইটা। আর একটা হচ্ছে যে এই ধরনের বোমা যখন আপনি কোথাও ফেলবেন, তখন এটা ক্লিয়ার করতে অনেক সময় লাগে। সো এটার পিছনে আপনার প্রচুর বোম ডিসপোজাল এফোর্ট দেওয়া লাগে। সো এইটা খুব ডিস্টারবেন্স একটা বোমা। ভাই, এটার নাম কি এই মিসাইলটার? ক্যানিস্টার সোর্স অফ, ক্যানিস্টার সোর্স, মানে এটা ক্যানিস্টার মানে হচ্ছে যে আপনি বড় একটা খোলের ভিতরে ছোট ছোট জিনিস ঢুকে রাখেন। বা ইরানের এই যুদ্ধে বা মিসাইল যে তারা ব্যবহার করছে বা মিসাইল তারা ছুটছে, এই ক্ষেত্রে কি নর্থ কোরিয়া, যাকে আমরা বলি মিসাইল ম্যান, কিম জং উন, সে কি সহযোগিতা করছে এই মিসাইল তৈরির ক্ষেত্রে, বা মিসাইল দিয়ে ইরানকে এখন সহযোগিতা করছে? উত্তর কোরিয়া নিজে কিন্তু খুব একটা শক্তিশালী অথবা ধনী রাষ্ট্র না। জি। এবং উত্তর কোরিয়ার মানে অনেকে মজা করে যে ওই মাঝে মাঝে বলে যে এতগুলো খেলনা নিয়ে আমি খেলতে আসলাম, কেউ আমাকে খেলায় নিচ্ছে না। কিম জং এর এরকম একটা কার্টুন অথবা ট্রল বানায় অনেক। জি। বাট আসলে বাস্তবতাটা ভিন্ন। উত্তর কোরিয়া কিন্তু এমন কোনো খনিজ তেল সমৃদ্ধ অথবা স্বর্ণ সমৃদ্ধ অথবা হীরার খনি সমৃদ্ধ দেশ না। জি। ফলো করুন আমাদের পেজ অথবা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা যারা 100x গ্রোথ পডকাস্টের ফ্লেভার ফিজিক্যালি পেতে চাচ্ছেন, তারা সংগ্রহ করতে পারেন আমাদের সিরামিক মগ,
কোট পিন, পেন এবং 100x গ্রোথ পডকাস্টের ম্যাজিক্যাল মগ। আর এগুলো সংগ্রহ করার জন্য আপনারা আমাদের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।